কামাই রুজি যা করো সবকিছু দিয়ে শুধু বাজার করলে চলবে? আমাদের মা ছেলের পোশাক আশাকের দিকে একবারও তাকিয়েছো? খাওয়া দাওয়া কয়জন দেখতে আসে? পোশাক আশাকই মানুষ দেখে। মাছ মাংস না নিয়ে এলে বাচ্চারা যে খেতে পারে না। মা মুরব্বী মানুষ, এই বয়সে মাছের ঝোলের প্রতি বেশি টান অনুভব করছে। সামনে সোমবার হাট করে তোমার জন্য একটি শাড়ি এনে দেব। তোমার সাথে বিয়ে হয়েছে পর থেকে জীবনে অনেক স্বাদ আহ্লাদ কবর দিয়ে দিয়েছি, নিজের মনের মতো কিছুই পাই না। রত্না ভাবিকে দেখলাম, তার বর তাকে মোটা করে একটি গলার চেন বানিয়ে দিয়েছে, আর তুমি তো বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, কিছুই করিয়ে দিতে পারলে না। মুখে শুধু আস্ফালন ছাড়া আর কিছুই নেই। কি হলো, খাবে না? খেতে এসো তাড়াতাড়ি। আর কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো শুনি? চিঙ্কিকে নিয়ে স্কুলে যেতে হবে যে। কাজের সময় সবাই মুখ লুকিয়ে থাকে, খাওয়ার সময় আর কাউকেই বলতে হয় না। মা বাবা কি দেখে যে এই কূপের মধ্যে আমাকে ফেলে দিল আমি ভাবতেই পারি না। বৌমা, তুমি চিঙ্কিকে নিয়ে স্কুলে যাও মা, আমি বরং সাজুকে খেতে দেই। অনেক দূরের পথ যেতে যেতে আবার দেরি হয়ে যাবে যে। হ্যাঁ সেই তো, আমি যাই, আর আপনি সুযোগ পেয়ে আমার নামে আপনার ছেলের কাছে কানে বিষ ঢালা শুরু করে দেন। মনে মনে যা ভাবেন, ভেবেছেন আমি কিছু বুঝি না? কি হলো, তুমি এখনো আসছো না কেন? তোমার কাছে কি আমার সময়ের মূল্য নেই? এসব তুমি কি বলছো বৌমা? তোমার বিয়ের পর থেকেই দেখছি তুমি আমাকে সইতেই পারো না। এখন আমার মনে হচ্ছে আমি তোমার সবচেয়ে বড় শত্রুর। কথা শোনাতে না পারলে মনে হয় তুমি বেঁচে যাও। তোমার এত কথা কিসের জন্য বৌমা? এত অবহেলা আর ভালো লাগে না। ছেলেকে দেখেছে অমনি নাটক শুরু করে দিয়েছে। ওসব নাটক দেখতে দেখতে চোখ একদম ঝাপসা হয়ে এসেছে। ইচ্ছে হয় খাও, না হয় না খাও। আমি চললাম। আপা, আমি দেখলাম আপনি গয়নার দোকানে ঢুকে গয়নাগুলো নাড়াচাড়া করছিলেন, কিন্তু নিলেন না। মনে হচ্ছে হাতে টাকা পয়সা বেশি আনেননি, তাই না? আপনি চাইলে আমি আপনাকে একটি গয়না গড়িয়ে দিতে পারি। আপনি কি এতক্ষণ আমাকে ফলো করছিলেন? আমি কি কখনো আপনাকে দেখেছি, না কখনো আপনাকে বলেছি আমাকে একটি গয়না গড়িয়ে দিতে? আগ বাড়িয়ে উপকার করতে চাইছেন কেন আপনি? আমি অনেক গ্রাম ঘুরেছি, আপনার মতো এমন সুন্দর সুশ্রী মানুষ এই গ্রামে একটিও নেই। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে সংসারের চাপে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। টাকা আমার অনেক, বড় ব্যবসা আছে, টাকার অভাব আমার কোনোদিনও হয়নি। বাড়ি গাড়ি সোনা গয়না এগুলো আমার কাছে কিছুই না। আপনি যদি চান আমি আপনাকে রানীর মতো করে রাখবো। আপনার মুখে এসব কথা মানায় না। আমি কারো স্ত্রী, আমাকে এভাবে বলে লজ্জায় ফেলবেন না প্লিজ। হ্যাঁ জানি তো, আপনি কারো স্ত্রী। একজন গরিব কৃষকের স্ত্রী হয়ে সারা জীবন কষ্টে কাটাবেন? ভাবুন, যদি আমার সঙ্গে থাকতেন, শাড়ি গয়না আরাম আয়েশে জীবন কাটাতেন। আমার স্বামী গরিব, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। এ যুগে ভালো মানুষ হলেই হয় না, সাথে টাকাও থাকতে হয়। আর এসব কিছু টিটুর মাঝে আছে। তাহলে আমি কেন শুধু শুধু এখানে পড়ে থেকে আমার এমন সুন্দর জীবনটাকে নষ্ট করে দেব? আমার অনেক চাওয়া পাওয়া আছে, যেটা কিনা সাজু পূর্ণ করতে পারছে না। এই চিঙ্কি, আজকে তোর স্কুলে যেতে হবে না, দাদির সাথে বাড়িতেই থাক। আমি বাজার থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসি। এসো এসো, অবশেষে তুমি এলে। আজ থেকে আমাদের এক হতে আর কোনো বাধাই রইল না। আজ থেকে আমরা একসাথে থাকবো। আমি আমার সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি, সংসার সন্তান সব। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে কোনো কিছুর জন্য কষ্ট পেতে হবে না, তাই না? আমাকে তুমি রানীর মতো করে রাখবে। অবশ্যই, আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি যা চাইবে তাই পাবে, শাড়ি গয়নার কোনো অভাব হবে না। চলো আমরা এখন এখান থেকে চলে যাই। সত্যিই তুমি আমাকে অনেক ভালো রেখেছো গো। তবে বাড়িটা সেই আগের ধাঁচেরই আছে। টাকা পয়সা কিছু খরচা করে বাড়িটা মেরামত করাও, তাহলে দেখতে অনেক ভালো হবে। বাবা মা আসবে বলেছে, এই বাড়িতে আসলে পরে বলবে কি বাড়ি থাকিস তোরা। এত টাকা পয়সাওয়ালা মানুষ হয়ে এই জরাজীর্ণ বাড়িতে থাকতে ভালো লাগে বলো? টাকা পয়সা হাত এলে সব হবে। টাকা আমার কাছে হাতের ময়লা।
এ তো কোনো কিছুই নয়, সামনে আরো ভালো ভালো চমক আছে। কিরে, আমি আর কতক্ষণ খাবারের জন্য বসে থাকবো? সারাদিন বাড়িতে থেকে কি করিস? রান্না বান্না করে রাখতে পারিস না? তোকে বাড়িতে রেখে আমার কি লাভ বলতো? আমি রান্না যে করব, কোনো বাজারই তো করে দেননি। ঘরে বাজার সদাই কিছুই নেই। ভেবেছিলাম আপনি আসার সময় খাবার নিয়ে আসবেন। সকালে যাওয়ার সময় বাজারের জন্য টাকাও তো দেননি। চুপ কর। আমি কি সারা জীবন তোর পিছনে টাকা ছিটাতে থাকবো নাকি? টাকা রোজগার করতে অনেক কষ্ট হয়। আমি না বুঝে তোর পিছনে অনেক টাকা নষ্ট করে ফেলেছি। আর নয়, এখন থেকে তোর রাস্তা আর আমার রাস্তা আলাদা। তুমি আমার অমন সুখের সংসারে আগুন লাগিয়ে এখন বলছো আমার রাস্তা আলাদা। আমি এখন কোথায় যাব? আমার সব কিছু ধ্বংস করে দিয়ে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না তো? আমি যে মরে যাব এখন। আল্লাহ, আমি কি করেছি? এত ভালো স্বামী ছিল আমার, এত সুন্দর সংসার ছিল আমার। আমি লোভে অন্ধ হয়ে সব ছেড়ে এলাম। আমার সন্তানটা হয়তো আজ আমাকে ঘৃণা করবে। যেভাবেই হোক আমি আমার সন্তানের কাছে ফিরে যাব। যাই হয়ে যাক, আমার সন্তানকে আমি দেখতে যাবই। তুমি এতদিন পর তুমি কেন এসেছো? তুমি যেদিন থেকে বাড়ি থেকে চলে গিয়েছো তারপর থেকে আর তোমার জন্য এ বাড়িতে কেউ অপেক্ষা করছে না। তুমি চলে যাও। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের ছেড়ে যাওয়ার পর বুঝতে পেরেছি আমি আসলে কত বড় পাপ করেছি। আমি আবার তোমার সাথে সংসার করতে চাই। আমাকে আর একটি বার সুযোগ দাও দয়া করে। সেই সুযোগ আর তুমি পাবে না, কারণ তোমার অভাব পূরণ করার জন্য এ বাড়িতে অন্য একজন এসেছে। তুমি আমাকে, আমার সন্তানকে অপমান করে পরপুরুষের হাত ধরে যখন পালিয়েছিলে তখন থেকে তুমি আমার কাছে মৃত। তুমি এখন চলে যাও। এই যে রীতা, দেখ রে, কলঙ্কিনী ফিরে এসেছে। আমাদের মুখে চুনকালি দিয়ে ভেগে যাওয়া কলঙ্কিনী কিভাবে আসছে দেখ। বলি, যে পুরুষের সাথে ভেগে গিয়েছিলে সে বুঝি রাখলো না তোমাকে? নষ্টা মেয়ে ছেলে, কি করতে এসেছো এখানে? আমাদের বাড়িতে আবার কি করতে এসেছিস? তোর মতো মেয়েকে আমরা কখনো ঘরে জায়গা দেব না। লোভী মেয়ে ছেলে কোথাকার, বের হ বাড়ি থেকে, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। অমন ড্যাবা ড্যাবা চোখ করে থেকে কোনো লাভ নেই। আমাদের বাড়ির একটা সম্মান আছে তো। তোর কারণে বাইরে থেকে মানুষ এসে আমাদের কথা শুনিয়ে যায়। মা, আপনি কিছু বলবেন না? ও এ বাড়িতে থাকলে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে। ওকে বাড়ি থেকে বের করে দিন। সবাই আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় গিয়ে উঠবো ভাবি? আমি তোমাদের কাছে মাথা গোজার একটু ঠাঁই চাই। আমাকে তোমরা তাড়িয়ে দিও না। মা, আমাকে একটু আশ্রয় দাও মা। তাড়িয়ে দেওয়ার কাজ করলে তো সবাই তাড়াবেই, তাই না? মাকে বলে কোনো লাভ হবে না। তোমার মতো মেয়ের এ বাড়িতে কোনো ঠাঁই নেই। কত টাকা পয়সা খরচা করে বিয়ে দেওয়া হয়েছিল মনে নেই? কিন্তু শেষে কিনা কলঙ্কিনী কলঙ্ক নিয়ে ফিরে এলে। দয়া করে চুপ করো তোমরা। ও যে ভুল করেছে তা যেন কোনো শত্রুরও না হয়। মারিনা, তুই থাক। আমি মা হয়ে তোকে তো আর তাড়াতে পারি না মা, কিন্তু আমি সমাজের মানুষের মুখ বন্ধ করব কি করে? এটা তো তোকে সহ্য করতেই হবে। সহ্য করার ছাড়া কোনো উপায় নেই। আমি আমার ভুলের মাসুল দিচ্ছি। আমার অতিরিক্ত লোভ আমাকে ধ্বংস করে দিয়েছে। এখন সমাজের চোখে আমি এখন পাপী। কেউ আর আমাকে গ্রহণ করতে চায় না। কিন্তু আমি বাঁচব, আমার সন্তানের জন্য বাঁচব। হয়তো সে একদিন আমাকে ক্ষমা করে দেবে। আমার খোঁজে হয়তো সে একদিন আসবে। এই দেখ, কলঙ্কিনী রিনা গাছতলায় বসে আছে। হয়তো আবার কোনো পয়সাওয়ালা লোককে খুঁজে বেড়াচ্ছে। অত সুন্দর স্বামীকে ফেলে যে মেয়ে পালিয়ে যায় সে কি কখনো ভালো হতে পারে? আমাদের গ্রামটা এখন আতঙ্কে পড়ে গেছে। এই মেয়ে ছেলেকে তাড়াতে হবে। সেদিন দেখলাম তোমার বরের সাথে কথা বলছে। আমি তোমাকে কথাটা সেদিনই বলবো, কিন্তু ভুলে গেছি তো। আমি আমার বরকে সাপ সাপ বলে দিয়েছি ওই ছেমড়িটার সাথে যেন কখনো কথা না বলে, আর ওর ছায়াও যেন না পারায়। এটা তো বড় ভয়ের কথা রে। ও যদি গ্রামে থাকে তাহলে তো আমাদের চোখের ঘুম হারাম হয়ে যাবে। আর আমার মিনসেটা ওর মতো মেয়ের সাথে কি কথা বলেছিল সেটা আমাকে এখনো জানায়নি তো। আজ বাড়িতে আসুক মিনসেটা,
হাজারবার বারণ করার পরও কেন ওই ছেমড়ির সাথে কথা বলেছিল তা আমাকে জানতেই হবে। বলছি, আপনার গুণধর মেয়ে গেছে কোথায় শুনি? আমি তার জন্য রান্না করে রাখবো আর সে বসে বসে গিলবে? এই নিয়ম আপনারা মা মেয়ে কোথায় পেয়েছেন? ডাকুন জমিদারকে, এসে পুকুর পাড়ে বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিক। ভাবি, আমি যাচ্ছি। শুধু কি থালা বাসনই মাজতে হবে? গোয়াল ঘর থেকে গোবর তুলে ফেলতে হবে না? তুমি ঘরে যাও, আমি সব কাজ কাম সেরে তোমাকে জানাচ্ছি। তোর মতো নোংরা মেয়ে ছেলেকে দিয়ে আমি গোয়াল ঘর পরিষ্কার করাবো? আমার বইয়েই গেছে, তুই যদি গোয়াল ঘরে ঢুকিস তাহলে গোয়াল ঘর অপবিত্র হয়ে যাবে না? তোর কাজ হলো বাইরে, ছেলেদের মুখ দেখবি আর কাজ করবি। এভাবেই কাউকে না কাউকে আবার পটিয়ে ফেলবি, বুঝলি? বৌমা, অনেক হয়েছে। আমার মেয়েটাকে আসছে পর থেকে তোমাদের কটু কথা শোনাই যাচ্ছ। আমি জানি আমার মেয়ে ভুল করেছে, মানুষ মাত্রই তো ভুল করে। তাই বলে তুমি রাত নেই দিন নেই সব সময় একই খোঁটা দিতে থাকবে? এটা আমি মা হয়ে আর কত সইব বাপু? দয়া করে এবার তোমরা থামো। থাক মা, ওদেরকে বলতে দাও। আমি তো কথা শোনার মতো কাজই করেছি। তুমি আর আমার জন্য ভাবিদের সাথে ঝামেলা করো না। ভাবি, চলো, কি কাজ করতে হবে আমি করে দিচ্ছি। তোর কোনো কাজ করতে হবে না। আমি মরে গেছি নাকি? আমার যা আছে তা দিয়েই মা বেটির দিন ভালোভাবেই চলে যাবে। তুই যা, আমাদের জন্য আজ থেকে আলাদা হাঁড়িতে রান্না হবে। ভুল আমার মেয়ে করেছে, মাসুল আমি দেব। দাঁড়িয়ে থাকিস না, রান্না বসা, যা। সন্তান যত বড় অন্যায় করুক না কেন, দিন শেষে মা বাবা ছাড়া অন্য কাউকে পাশে পাওয়া যায় না। রিনা তার মায়ের এমন কথা শুনে একদিকে যেমন খুশি হচ্ছিল, অন্যদিকে তার কৃতকর্মের জন্য নিজেকে লজ্জিত করছিল। সে মনে মনে অনেক অনুতপ্ত হয়ে যাচ্ছিল। মা, আর কতদিন এমন চলবে বলো তো? প্রতিদিন শুধু নুন ভাত, সবজির ছিটে ফোটাও চোখে পড়ে না। কতদিন যে ভালো মন্দ খাবার খাই না বলতেই পারবো না। আমার কি করার আছে মা, বল? আমি মানুষের বাড়িতে কাজ করে যা পারছি তাই তোদের সামনে হাজির করছি বাপু। বুড়ি হয়ে গেছি তো, শরীরের হাড় হাড্ডি কাজের জন্য আর সায় দেয় না, জোর করেই কাজে যায়। শুধু তোদের তিনটে বোনের মুখে তিনবেলা ভাত তুলে দেওয়াই আমার একমাত্র কাম্য। তোমার সাথে না থেকে আমরা যদি আমাদের বাবার সাথে থাকতাম তাহলে প্রতিদিনই এই নুন ভাত হজম করতে হতো না। ভালো ভালো খাবার খেতে পারতাম, অনেক আরাম আয়েসেই দিন পার করতাম। তোমার সাথে থেকেই শুধু নুন ভাত খেতে হচ্ছে। তোদের যদি মনে চায় চলে যেতে পারিস মা, আমার কোনো আপত্তি নেই। যে বাবা তোদের জন্মের পর একদম সাফ সাফ বলে দিয়েছেন সে তোদের দায়িত্ব নিতে পারবে না, এখন সেই বাবাই যদি তোদের কাছে আপন মনে হয় তাহলে আর দেরি করিস না মা। সৎ মা আর সৎ ভাই বোনের মাঝে গিয়ে যুদ্ধ করে থাক। যা যা, দ্রুত বেরিয়ে পড় বাপু। যত যাই হোক, তবুও তো ভালো খাবার খেতে পারতাম। তুমি কি করেছো আমার জন্য? তোমার সাথে থেকে আমরা কি পেয়েছি? তুমি আমাদের ভবিষ্যতের জন্য কিছুই তো করো নাই। আমরা তিনটে বোন বিয়ের উপযুক্ত হয়েছি, পেরেছো আমাদেরকে বিয়ে দিতে? আমার সাধ্য মতো যা করার তাই চেষ্টা করছি। তোদের জন্য যেটা ভালো হয় সেটাই চেষ্টা করছি মা। আমি এখন বেঁচে আছি তাই বুঝতে পারছিস না, যখন মারা যাব তখন ঠিকই বুঝতে পারবি তোদের মা নিজের থেকে তোদের ভবিষ্যৎ নিয়ে কত ভাবতো। সেই দিন আসতে আর বেশি দেরি নেই, অপেক্ষা কর। তোমার ওসব গাঁজাখুরি কথা তুমি অন্তত আমার সামনে বলো না মা। একবেলা ভালো খাবার দিতে পারো না, এসেছো ভবিষ্যৎ নিয়ে বলতে। যাই হোক, আমি চললাম আমার বাবার বাড়ি। এই, তোরা আমার সাথে যাবি নাকি মার সাথেই পড়ে পড়ে নুন ভাত হজম করবি? কই গো, শুনছো? বলি আমার কথা শুনছো? কানে কি তুলো টুলো গুজেছো নাকি? বলি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? নিজের থেকে বয়সে বুড়ো মহিলাকে বিয়ে করে কানের মাথাটা খেয়েছো, তাই না?
তুমি এত কথা বলতে পারো? শুনছি, বলো। তোমার গলার আওয়াজে বাড়ি থাকা দায় হয়েছে। এক্ষুনি বাজারে যাও তো, আমার মেয়েটা সন্দেশ খেতে খুব পছন্দ করে। তুমি বাজারে গিয়ে গোটা কয়েক সন্দেশ নিয়ে এসো, যাও। আর হ্যাঁ, বড় দেখে একটা রুই মাছ নিয়ে এসো তো, মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছে। যা টাকা ইনকাম করি সব তো খেয়ে দিয়েই শেষ করি। আমার তো আর কোনো কাজ নেই। ঘরটা ভেঙে যাচ্ছে, মেরামত করতে হবে। গরুগুলো ওই ভাঙা ঘরেই রেখে দিলে চোরের উৎসব লেগে যাবে। বাবা, তোমার কাছে আমি কতবার আসতে চেয়েছি, কিন্তু মা আমাদের আসতেই দেয়নি। বাবা, তুমি কেমন মানুষ বলো তো? একদিন কি আমাদের খবর নিতে মন চায়নি তোমার? তুমি জানো আমরা কত কষ্টে দিন পার করছি। আরে এই মেয়ে, এই কে তুই? বলি কে তুই? আর এ তোর বাবা হবে কোন দুঃখে শুনি? কোথাকার কোন উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়লো কে জানে। বের হয় এক্ষুনি, বাড়ি থেকে বের হ, বাবা ডাকতে এসেছে। কি গো বাবা, তুমি কিছু বলছো না কেন? আমরা তোমার মেয়ে নই? উনি আমাদের কথা শোনাচ্ছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো? আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে, তবুও কিছু বলবে না তুমি? তোরা এসেছিস, দুদিন থাক, থেকে তারপর তোর মায়ের কাছে ফিরে যা। আমি তোদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না। আমার ছেলে মেয়ে এ বাড়িতেই আছে। বাবা, তোমার মেয়ে যদি এই বাড়িতেই থাকে তাহলে আমরা কে শুনি? আমরা কি তোমার মেয়ে নই? বাবা, তুমি কেন এমন করছো আমাদের সাথে? আমরা তোমার কাছে একবারে এসেছি, আমি এখান থেকে অন্য কোথাও যাব না। বাবা, আমাদের জন্য বাজার থেকে ভালো ভালো জামা কাপড় নিয়ে এসো। দেখো, মায়ের কাপড় পরে এসেছি। দুদিন কেন? আমি এক বেলা ওদের এখানে দেখতে চাই না। ওরা যদি এ বাড়িতে থাকে, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে চলে যাব। ডাইনি বুড়ি চালাকি করে মেয়েদের পাঠিয়েছে, পরে সুযোগ বুঝে নিজেও চলে আসবে। আমি বেঁচে থাকতে তা কখনোই সম্ভব নয়। আপনারা খাওয়া দাওয়া সেরে ফেলেছেন? কই, আমাদের তো ডাকলেন না। বাবা খাওয়ার সময় আমাদেরকে ডাকতে বলেনি। আচ্ছা, যাই হোক, আমাদের জন্য ভাত রেখেছেন তো? খুব খিদে পেয়েছে, সারাদিন 3টা বোনের পেটে একটুও ভাত জোটেনি। মেয়েগুলোর জন্য মনের ভেতরটা খুব খচখচ করছে। কে জানে মেয়েগুলো আমার কেমন আছে, খেয়েছে কি না। মেয়েগুলোকে ছাড়া এই প্রথম ভাত খেতে হচ্ছে। আমি তো ওদের বাপকে ভালো করে চিনি, কখনো ওদেরকে কাছে টেনে নেবে না। তবুও ওরা জেদ করে গেল, একটু বোঝা দরকার। দেখ, বাপে আপন নাকি মায়ে আপন হয়। কোনো খাবার টাবার রাখা হয়নি। যা রান্না করেছিলাম আমাদের নিজেদেরই কম হয়েছিল, তোদের জন্য কি রাখবো শুনি? রান্নাঘরে মুড়ি আছে। না না না, মুড়িও তো শেষ হয়ে গেছে। তোরা বরং কল থেকে পানি খেয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়। আর হ্যাঁ, সকালবেলা যেন তোদের আর না দেখি। এই তুলি, আমরা মনে হয় এখানে এসে ভুল করলাম রে। মায়ের কাছে থাকতে মরিচ দিয়ে ভাত হলেও অনেক যত্ন করে খাওয়াতো। দেখ, বাবার এত বড় বাড়ি, কিন্তু আমাদের জায়গা বারান্দায় হয়েছে। চল, আমরা মায়ের কাছে ফিরে যাই। এমন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। আপদগুলো চলে যাওয়ায় ভালোই হয়েছে। আজকে যদি না যেত, ঘাড় ধরে বের করে দিতাম। নিজের বাপে যাদের পৌঁছে না, তাদের আমি অত সমীহ করব কোন দুঃখে শুনি? উটকো ঝামেলা এসে ঘাড়ে পড়েছিল, বিদেয় করেছি, ঝামেলা শেষ। এই সুমি, তোর ঘুম হলো নাকি রে মা? ভাত হয়েছে, খাবি আয়। মা, আমরা ফিরে এসেছি। তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। মা, তোমার কি হয়েছে? তোমাকে এমন কেন লাগছে? মা, আমাদের ক্ষমা করো। তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। তুমি সুস্থ হও তাড়াতাড়ি। তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা আবার আগের মতো থাকবো মা। মা বেলা, তোদের ওপর আমার কোনো রাগ নেই রে মা।
কিন্তু আমার যে এখন হাতে সময় নেই। তুই তোর বোন দুটোকে আগলে রাখিস, তাদের কখনো ফেলে দিস না। এখন তুই ছাড়া ওদের আর কেউ নেই। দোয়া করি তোরা ভালো থাকিস। বেলা আর তার দু বোনকে একা করে দিয়ে তাদের মা পৃথিবী ছেড়ে চলে যায়। বেলা চিন্তা করে তাদের তো অনেক অভাব ছিল, হয়তো তার মায়ের অনেক ধার দেনা আছে। সেজন্য সে গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, খালা, আমার মা তো অকালে আমাদের ফেলে চলে গেল, আমাদের তেমন কিছু জানাতেও পারেনি। দয়া করে বলেন আমার মা কি আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কিনা। আমি যেভাবেই হোক আপনাদের টাকা পয়সা পরিশোধ করে দেব। বেলা মনে মনে ভাবে, সবাইকে তো বললাম ঋণ শোধ করে দেব, কিন্তু আমি কিভাবে শোধ করে দেব? আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। এদিকে ছোট বোন দুটো বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের বিয়ে দেব কিভাবে? এসব চিন্তা করতে করতে সকাল হয়ে যায়, কিভাবে বেলা টেরই পায় না। ঘর থেকে বের হয়ে দেখে বাড়িতে লোকজন এসেছে। আপা, আমি ইসলামী ব্যাংক থেকে এসেছি। আপনার মা যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের ব্যাংকে ডিপিএস করেছিলেন। আপনি একসময় গিয়ে টাকাটা তুলে নিয়ে আসেন কেমন? প্রায় 8 লাখ টাকার মতো হবে। অনেকগুলোই টাকা আপনাদের জন্য আপনার মা আমানত রেখে গেছেন। 8 লাখ? এত টাকা মা আমাদের জন্য রেখেছেন? আর হ্যাঁ, আমাদের এনজিও শাখাতেও প্রতিদিন 20, 50, 100 যা তিনি পারতেন তাই সঞ্চয় করে রাখতেন। সময় করে টাকাগুলো নিয়ে এসেন। তুলি রে, সব মিলিয়ে মা আমাদের জন্য 15 লাখ টাকা রেখে গেছেন। অথচ এই মাকে আমি কত কথা শুনিয়েছি। দেখ, মা আমাদের ভবিষ্যৎ করে রেখে গেছেন রে। আপা, আমাদের মনে হয় দুঃখের দিন শেষ হলো রে। তবে আমার মা টাকাগুলো হাত দিয়ে ধরতেও পারল না। কত কষ্ট করে আমাদের জন্য টাকা জমিয়েছে। আমরা আমাদের মাকে ফেলে চলে গিয়েছিলাম, সেই শোকেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। অথচ দেখ, তিনি আমাদের ভবিষ্যৎ ঠিকই করে গিয়েছেন। আমার অনেক অন্যায় হয়েছে বোন, তোদের আমি কখনো ফেলে দেব না। এই টাকাগুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করব। তোরা আবার পড়বি, তোদের ভালো ঘরে বিয়ে দেব। বেলা অনেক কষ্টে মায়ের রেখে যাওয়া টাকাগুলো দিয়ে গ্রামের মধ্যে একটি কাপড়ের দোকান দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। বোনদেরকে নিয়ে বেলা সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু একদিন মা, বেলা, তোরা সেদিন ওইভাবে চলে এলি কেন? তোরা আসার পর আমি তোদের অনেক খুঁজেছিলাম, কিন্তু ততক্ষণে তোরা চলে এসেছিস, তাই আমি দেখতে এলাম। দেখতে যখন আসবে এতদিন পরে কেন? আমার মা অসুস্থ ছিল, কত খবর পাঠিয়েছি তোমার কাছে, তুমি আসোনি। কিন্তু এখন কেন এলে? কি উদ্দেশ্য এসেছো তাই বলো। মা রে, আমার সব সর্বনাশ হয়ে গেছে। গোয়াল ভরা গরু ছিল, চোরে সব চুরি করে নিয়ে গেছে। মাঠের ধান বসায় সব পানির নিচে পড়ে গেছে। আমার বাড়িটুকু ছাড়া আর কিছুই নেই, কিন্তু সে বাড়িটাও তোদের সৎ নাম তার নামে লিখে নিয়েছে। তা তো নেবেই। নিজের মেয়েদের রেখে তুমি যদি তোমার বইয়ের আগের ঘরের মেয়েদের নিয়ে মাতামাতি করো, এমনটা তো হবেই। আমরা আর তোমার জন্য কি করতে পারি বলো? আমার মায়ের জীবন তুমি নষ্ট করেছো, তোমার এমন শাস্তি পাওয়ারই কথা। মা রে, আমাকে ক্ষমা করে দে, আমাকে তোদের কাছে একটু আশ্রয় দে। আজ তোরা ছাড়া আমার কাছে আর কেউ নেই। আশ্রয় না দিস, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য কর। তোমাকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই। দয়া করে আমাদেরকে ভালো থাকতে দাও তো। যাও, তুমি তোমার মেয়েদের কাছেই যাও। যখন সারা রাত না খেয়ে তোমার বাড়িতে পড়েছিলাম, তুমি বাবা হয়ে খোঁজ নিতে আসোনি। তোমার অত বড় বাড়ি আমাদের ঘুমানোর জন্য ঠাঁই হয়েছিল মাত্র বারান্দায়, তবুও তুমি খোঁজ নিতে আসোনি। এখন তুমি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছো? আমরা কোনো সাহায্য করতে পারবো না তোমাকে। আপা, তুই বাবার ওপর আর রাগ করিস না। বাবাকে ক্ষমা করে দে, বাবাকে আমাদের সাথেই থাকতে দে। দেখ, মাকে হারিয়েছি, আবার বাবাকেও যদি এভাবে আমরা হারিয়ে ফেলি তাহলে কেমন হয় বল? বাবা যা ভুল করার তার শাস্তি তো সে পেয়েই গেছে। অনেক অনুরোধ করে চুমকি আর তুলি বেলাকে রাজি করাতে পেরেছে। অবশেষে বেলার বাবা ফিরলেন, কিন্তু কোনো উপকার করতে নয়, নিজের আশ্রয় পেতে এসেছেন।
বাবাকে যখন তাদের প্রয়োজন ছিল তখন সেই বাবা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তাদেরকে, আর এখন সেই বাবাই তাদের কাছে এসে আশ্রয় চাইছে। এটাই হলো নিয়তি।